মানে শেখ হাসিনা প্রায়ই বলতেন যে আমি ভারতকে যা দিয়েছি তা কেউ কোনোদিন দিতে পারবে না। তো কি যে দিয়েছেন আজ গত 18 মাসেও তো আমরা দেখতে পেলাম না, রাইট? কেউ খোলাসাও করলো না। তো তিনি যদি এমন কিছুই দিয়ে থাকেন, তাহলে আপনার কি মনে হয় না যে ভারত তাতে সন্তুষ্ট নয়? ভারতের আরো কিছু আকাঙ্ক্ষা আছে যা শেখ হাসিনা কোনোদিনও দিতে চান না? হ্যাঁ, এটা মনে হতে পারে, কিন্তু তার আগে দেখে নেওয়া দরকার যে কি কি সুবিধা দিয়েছেন। প্রথমত সুবিধা দিয়েছেন যে বললাম যে কলকাতা থেকে সরাসরি ট্রেন যোগাযোগে আখাউড়া হয়ে সেভেন সিস্টার্সে চলে যাওয়া। এটাতে মানে বিরাট একটা সাশ্রয়, খুব খুব কম মাত্র আপনার ট্যারিফ দিয়ে, খুব কম পরিমাণ আপনার কস্ট দিয়ে, এটা একটা বিরাট সাশ্রয়। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি কলকাতা বন্দর থেকে মিয়ানমারের সিটুয়ে বন্দর ব্যবহার করে মিয়ানমারের সিটুয়ে থেকে মিজোরামে পাঠানো, এটা যে বিশাল লম্বা একটা রাস্তা, তার থেকে 1/3 রাস্তা ব্যয় করে আপনি কলকাতা বন্দর থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে আপনি ব্যবহার করতে পারেন। চট্টগ্রাম বন্দর ব্যবহার করে আপনি সেভেন সিস্টার্সে পণ্য পাঠাতে পারেন। এই দুটো সুবিধা শেখ হাসিনার সময় দেওয়া হয়েছিল, এবং সেটা অর্থের বিনিময়ে, টাকার বিনিময়ে। বাংলাদেশ তার বদলে টাকা পেত ভারতের কাছ থেকে। শেখ হাসিনা দিয়েছেন না বলে আমরা কি এরকম বলতে পারি কিনা যে শেখ হাসিনাও আসলে বাণিজ্যই করেছেন? ভারত যেমন বাণিজ্য করেছে, বাংলাদেশও বাণিজ্য করেছে, এবং এখানে সিচুয়েশনটা উইন উইন। এখানে এমন না যে বাংলাদেশ বাংলাদেশ ভারতকে এই সুবিধাটা ফ্রি দিয়ে দিয়েছে, বিনিময়ে বাংলাদেশও তো মানে অর্থ পেয়েছে, তাই না? এবং সেটি নট ব্যাড অ্যামাউন্ট। সো শুধু আমরা অর্থ, এখানে যদি দেখি, হ্যাঁ, জি, শুধু অর্থ না, বাংলাদেশ যেটা পেয়েছে সেটা হলো যে ভারত থেকে যে ডিজেলটা আমরা আমদানি করতাম, সেই ডিজেলটা আনার জন্য সবচেয়ে কম খরচের সিস্টেম ছিল হচ্ছে মাটির নিচে দিয়ে পাইপ দিয়ে আনা। সেই পাইপ বসানোর কাজও শুরু হয়েছিল, যেটা শেখ হাসিনা সরকারের পতনের ফলে ওটা বন্ধ হয়ে গেছে। তো এখন আমরা বলি যদি যে এটা উইন টু উইন, উইন উইন সিচুয়েশন, এক ব্যবসায়ী ব্যবসায়ী সম্পর্ক, যে আমি আপনাকে করিডোর দিচ্ছি, আপনি আমাকে ভাড়া দেবেন, হুম, সোজা হিসাব। তো সেই জায়গাটায় যখন শেখ হাসিনা বলেন যে ভারতকে আমি যা দিয়েছি তা সারা জীবন মনে রাখবে, তখন ব্যাপারটা আসে এই জায়গাটায় যে কি দিয়েছেন। হুম, সেটার উত্তরে আমি বললাম যে এই দুটো ফ্যাসিলিটি দিয়েছেন। আর ভারত যদি বলে এই ফ্যাসিলিটি তো আমি মাংনা নেইনি, আমি তো পয়সার বিনিময়ে আপনার কাছ থেকে নিয়েছি, তখন শেখ হাসিনার উত্তর হতে পারে বা বাংলাদেশের উত্তর হতে পারে, আমি যে পয়সায় আপনাকে এই ফ্যাসিলিটি দিয়েছি, এই পয়সায় বিশ্বের কেউ আপনাকে সেই ফ্যাসিলিটি দেবে না। হুম। এটা বাংলাদেশ না হয়ে যদি মিয়ানমার হতো, সে আপনাকে এই ফ্যাসিলিটি এই পয়সায় দিত না। এটা হলো হুম, ব্যবসায়িক সম্পর্ক। এখন ঘটনা হলো যে ভারত, এই যে সম্পর্কটা ভালো ছিল, এই যে সম্পর্কটা স্ট্যাগনেন্ট ছিল, সেই জায়গা থেকে ভারত কি মনে করে যে আওয়ামী লীগ চলে গেলে এই ফ্যাসিলিটিটা বন্ধ হয়ে যাবে? এইটা ভারত মনে করতো না, যদি না আওয়ামী লীগের বদলে ওই সময়ে 3 মাসের ভিতরে বিএনপি সরকার আসতো বা অন্য সরকার আসতো। ভারত এটা মনে করতে বাধ্য হয়েছে, কারণ আওয়ামী লীগের পরে যে সরকার এসেছে, ইন্টারিম গভর্নমেন্ট, তারা এই ফ্যাসিলিটি গুলো বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়ার পরে ভারতের এটা ঐকান্তিক চেষ্টা ছিল যে হয় আওয়ামী লীগকে ফেরত নিয়ে আসতে হবে, অথবা আওয়ামী লীগের বদলে অন্য একটি দলকে ফেরত আনতে হবে, যে দলটি আওয়ামী লীগের দেওয়া এই ফ্যাসিলিটিস গুলো বন্ধ করবে না। তো ভারত বিএনপির কাছ থেকে সেরকম একটি অ্যাসুরেন্স পেয়েছে, নিশ্চয়তা পেয়েছে। নিশ্চয়তা পাওয়ার পরে তারা বিএনপিকে সমর্থন করেছে, খুব সোজা এখন হিসাব। এখন আমাকে বলেন, এই এই করিডোরের ফলে বাংলাদেশের কি ক্ষতি হয়েছে? বাংলাদেশের কি অসুবিধা হয়েছে? কোনো ক্ষতি হয়নি, কোনো অসুবিধা হয়নি। সো আমাদের যেটা মানুষকে ভুল বোঝানো হয়েছে যে আমাদের স্বাধীনতা বিপন্ন, সেটা তো আমরা খালেদা জিয়ার আমলেও দেখেছি। আমরা ওই সাবমেরিন কেবল কানেক্টেড হতে পারতাম, খালেদা জিয়া সরকারের আমলে আমাদেরকে হতে দেওয়া হয়নি, বলা হয়েছে যে সাবমেরিন কেবল কানেক্টেড হলে দেশের সার্বভৌমত্ব বিপন্ন হবে। রাইট, কিন্তু আমরা জানি যে সারা ইউরোপে কোনো দেশের পাসপোর্ট লাগে না, রাইট। ব্রিটেন বাদে। যে ইউরোপীয় ইউনিয়ন, সেই ইউরোপীয় ইউনিয়নের ভিতরে যে বাণিজ্যটা হয়, সেই বাণিজ্যের জন্য এরকম কোনো পারমিশন লাগে না, কোনো পাসপোর্ট লাগে না। যে যতটুকু জমি ব্যবহার করে, যার ভূখণ্ড ব্যবহার করে, অক্তর ট্যাক্স হিসাবে একটা ট্যাক্স দেয়।
জি, না ওইটা এতে করে ওইটা খালেদা জিয়া সরকারের আমলে একটা বিরাট বড় ব্যর্থতা ছিল। শুধুমাত্র সম্ভবত রাজনৈতিক কারণে উনি ওটি করেননি, ফলে বাংলাদেশের অনেক ক্ষতি হয়েছে। এখন পাকিস্তানের চাকরি করেননি। রাইট। সো এখন আমার যে প্রশ্নটি, এটি তো গেল একটা বাণিজ্যিক দিক। আপনি বলছিলেন যে ভারত চাইবে, ভারত স্পষ্টতই বলে জামাতকে তারা ক্ষমতায় চায় না। এটি তারা রাগ ঢাক করে বলে না, স্পষ্ট করেই হ্যাঁ, বলে, তাই না? স্পষ্ট করেই সেখানে বলে, তাদের হ্যাঁ। সামনে আছে আওয়ামী লীগ এবং বিএনপি। তো ধরেন আওয়ামী লীগ যেহেতু দেশে নাই, ওকে, সেই ক্ষেত্রে আপনি দেখুন গত 18টি মাস ধরে আওয়ামী লীগকে আম বিভিন্ন মাধ্যমে, আপনি তো জানেন কতগুলি মেকানিজম আছে। কতগুলো আ কি বলবো? আ এগুলির নাম কি বলবো? মানে প্রভাবিতকরণ, প্রভাব বিস্তার করা। শুধুমাত্র তো অস্ত্র দিয়ে প্রভাব বিস্তার হয় না, নানানভাবে প্রভাব বিস্তার করা, হ্যাঁ? তাদেরকে ১ম থেকে আশ্বস্ত করেছে যে আ শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন। রাইট? আপনি আওয়ামী লীগের কর্মীদের কাছে যান, সবাই এই কথাই বলবে। তারা জানে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবে। এই কথাটার সোর্স কোনো না কোনোভাবে তো ভারত থেকে। এখন ভারত সরকার বলতে পারে, "না, আমরা তো এই ধরনের কথা বলিনি।" কারণ দায়িত্বশীল কোনো ব্যক্তি তো প্রকাশ্যে এই ধরনের কথা বলবেনও না, রাইট? সো কিন্তু আওয়ামী লীগের কর্মীদের কাছে এরকম একটা ঘটনা মানে রটানো হয়েছে যে তিনি প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন। এমনকি আপনি গত বছর মার্চে খেয়াল করে দেখুন, বলা হলো শেখ হাসিনা মার্চে ফিরছেন। মার্চের 26-এ একদম কতবার তারিখ দেয়া হয়েছে, রাইট? কর্মীরা কিন্তু ওটাই বিশ্বাস করেছে। এবং এই গুজবগুলোর সোর্স যে ভারত থেকে আসা, এ ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নাই। এই গেল একটা। আরেকটা দিক, দেখেন শেখ হাসিনা বিচ্ছিন্ন হয়ে আছেন। তিনি হয়তো মানুষের সঙ্গে কথা বলছেন, কিন্তু মানুষ তো তাকে দেখছে না। তিনি কি পরিবেশে, কি পরিস্থিতির মধ্যে রয়েছেন, তা কিন্তু মানুষ জানে না। তিনি এই কথাটি বলা আমার কতখানি সঙ্গত, তবুও আমি সাহস করে বলে ফেলতে চাই, তিনি কতটা স্বাধীন, আমরা তাই বা কি জানি? তারপরে ধরেন প্রতিনিয়ত যে আওয়ামী লীগের শীর্ষ নেতা যারা ভারতে রয়েছেন, তাদের দিকে কর্মীরা বারবার আঙুল তুলছে যে আপনারা কিছু করেন না কেন, নেতা কোথায়, রাইট? সে ধরনের কোনো কর্মসূচিও আসেনি। এদিকে নেতারা বলছে তাদেরকে অপেক্ষা করতে বলা হয়েছে। দেখুন কত ভাবে একটা ধোঁয়াশা রেখে সবগুলো ফ্রন্টকে, ধরেন শেখ হাসিনাকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে, নেতারা বিচ্ছিন্ন, তারা ভারতের আশ্রয়ে, কর্মীরা জানে না তার কাছ থেকে কার কাছ থেকে দিক নির্দেশনা পাবে। কর্মীদেরকে মধ্যে নানান রকম গুজব রটানো হচ্ছে, কিংবা ধরেন নানান ভাবে এমন ভাবে প্রভাবিত হচ্ছে যে তারা আসলে জানে না যে কি হচ্ছে বা তাদের করণীয়টাই বা কি। আমি এই প্রসঙ্গটি এমন করে তুললাম এই কারণে যে আওয়ামী লীগ কোনো ছোট রাজনৈতিক দল নয়, তাদের কর্মীরও কোনো অভাব নেই, এমনকি নেতা তৈরি হওয়ারও তাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। এই যে একটা ধোঁয়াশা তৈরি করেছে, যার পেছনে ভারতের ভারতের ইন্ধন সোর্সটা ভারত কিনা। আচ্ছা, প্রথম প্রশ্নটা আসি যে মানে এই যে মূল বিষয়টি আশাবাদ। হচ্ছে আওয়ামী লীগ যে নিষ্ক্রিয় থেকেছে, হ্যাঁ, না এটা তার ঠিক আছে। পেছনে এইগুলোর অবদান কতখানি। না, এটা আমি ওই জায়গাটায় আসি, সেটা হলো যে আহ প্রথম প্রশ্নটা হচ্ছে যে ধোঁয়াশা করে রেখেছে ভারত। এই যে আপনি বললেন যে মার্চে, আমি নিজেও অনেক লেখায় লিখেছি, বলেছি এই যে মঞ্জু আশাবাদটা। ভাই, সরি সরি, একদম সবশেষ তারা যেটা করেছে, মানে আমি এটা, আপনি সরাসরি ভারতকে দোষও দিতে পারবেন না। আপনি, তারা বলতে পারে আপনারা কে কি বললো, আপনারা এগুলো বিশ্বাস করেন কেন? দেখেন, নির্বাচন হবে না এরকম নানা সব কিন্তু সব রকম সিমটম গুলি ছিল যে এই নির্বাচনটা ভন্ডুল হয়ে যাবে, রাইট? এবং ওই এমন ধরনের ইনফরমেশন দেয়া হচ্ছিল যে আসলে নির্বাচনটা যে কোনো সময় বানচাল হয়ে যাবে। মানে আওয়ামী লীগের কর্মীরা যে নির্বাচনটিকে বাতিল করার জন্য কিংবা তাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য রাজপথে নামবে, বিভিন্ন রকম আশা দিয়ে তাদেরকে নিষ্ক্রিয় করা হয়েছে। মানে না, সবশেষ পর্যন্ত তাদেরকে নিষ্ক্রিয়ই রাখা হয়েছে। আচ্ছা, এই জায়গাটায় আমি একটু দ্বিমত করি। সেটা হলো যে আমি প্রথমে তো বলছি যে ভারত যে ধোঁয়াশা তৈরি করেছে বা এই যে আশাবাদী করেছে, অতিরিক্ত আশাবাদী করেছে আওয়ামী লীগকে, এই মাত্র ফিরে যাচ্ছে, আগামী মাসে ফিরে যাচ্ছে, কনফার্ম হয়েছে, প্রধানমন্ত্রী হিসাবে ফিরে যাচ্ছে ট্রাম্প এসে, ট্রাম্প নিজেই
তাকে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে চাপ দেবে। এইসব যে শব্দগুলো এসেছিল, এগুলো সবগুলো এসেছিল হচ্ছে কিছু অতি উৎসাহী ইউটিউবারের কাছ থেকে, কিছু ওয়েব পোর্টালের কাছ থেকে, যে ওয়েব পোর্টাল গুলোর আসলে সেইভাবে কোনো ভ্যালু নেই, এবং এই মঞ্জু ইউটিউবারদের ভাই ব্যক্তিগত কিছু সোর্স। মঞ্জু ভাই একটু উল্লেখ করেন আপনি এটি যেই ওগুলোর সোর্স সবই ভারতে, ধরেন না, আমি একটু ইউটিউবার বলি, বলেন, পোর্টাল আমি বললে বলেন। বুঝতে পারবেন, আমি বললে বুঝতে পারবেন। জি। তো এই যে সোর্স গুলো এসছিল, আপনি খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটা সোর্স কিন্তু বলেছে আমার পরিচিত একজন এটি বলেছে। হুম। হ্যাঁ, আমার খুব মনে আছে এই কথাটা। এই কথাটা এই দশকের শুরুতে বা গত শতকের শেষ দশকে গফফার ভাই খুব ব্যবহার করতেন এটা। লন্ডন থেকে উনি যখন একটা কলাম লিখতেন, তার সোর্স তাকে জানায় সেক্রেটারিয়েটের অমুক, কিন্তু কোনোদিন গফফার ভাই কোন একটি সোর্সের নাম বলেননি আমৃত্যু, যে তাকে অমুক সেক্রেটারি বা অমুক জয়েন্ট সেক্রেটারি তাকে এটা টেলিফোন করে জানিয়েছেন, তিনি ওখান থেকে জেনেছেন। না, তিনি একজন একটা অলিক বস্তুর নাম করতেন, যে অমুক অমুক জায়গা থেকে অমুক সূত্র আমাকে জানিয়েছে। যদিও সাংবাদিকদের তার সূত্র উল্লেখ করা বাধ্যতামূলক কোনো আইন নেই, সূত্র উল্লেখ করে না, কিন্তু এখনকার জামানায় যে আপনার পডকাস্টের জামানা, যেটা এই পডকাস্টের সময় আপনাকে সোর্স উল্লেখ করতে হয়। তা ওরা যে সোর্সটা উল্লেখ করেছে, দিল্লি থেকে আমাকে জনৈক সাংবাদিক জানিয়েছেন, দিল্লি থেকে আমি এইটুক পরিমাণ জেনেছি, এর বেশি আমার পক্ষে জানা সম্ভব হয়নি, এইভাবে কথাগুলো এসছে। কিন্তু আপনি দেখুন যে দ্য হিন্দু, দ্যাট স্টেটসম্যান বা দ্য ইন্ডিয়ান টাইমস, এই যে নামকরা যে সংবাদপত্রগুলো, এই সংবাদপত্রেও কিন্তু এরকম নিউজ এসছে। একেবারে এইভাবে এই ইউটিউবারদের মতন স্পষ্ট করে বলেনি, কিন্তু তারা ঘুরিয়ে ঘুরিয়ে বলেছে। তার মানেটা হলো যে ভারতের শাসক শ্রেণীর ভেতরে এই ধরনের কথাবার্তা হয়েছে, কিন্তু ভারত অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট দেয়নি।